জানা অজানা রহস্য গল্পের অভূতপূর্ব কিছু সম্ভার নিয়ে আজকের আমাদের নিবেদন ইলশেগুড়ি প্রেজেন্টস দি আইজি থ্রিলার বক্স। ইলশেগুড়ি প্রেজেন্টস আইজি থ্রিলার বক্সের নিবেদন আজকের গল্প সায়ন্তনী পালমানের লেখা গভীর রাতেরও তিথি পর্ব 2। রাত 11টা। পাশে শুয়ে থাকা অরিনের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলো প্রীতি। অরিন গভীর ঘুমে আচ্ছন্ন, এক ঘুমে রাত কাবার করেও। খুব সতর্কতার সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ল প্রীতি। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ল সে। সদর দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিল। সমস্ত কাজ সারল সে নিঃশব্দে। অরিন উঠে পড়লে মুশকিল হয়ে যাবে, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। বৃষ্টি উপেক্ষা করেই দ্রুত পা চালালো সে। তাড়াতাড়ি পৌঁছতে হবে। সুদীপ অপেক্ষা করছে তার জন্য। পিছনের দরজাটা টেনে দিয়ে প্রায় দৌড়ে রাস্তায় উঠল অরিন। ওই তো সামনেই একটু দূরে প্রীতির লাল রঙের রেনকোটটা দেখা যাচ্ছে। দূরে কোথাও বাজ পড়ল একটা। জলীয় বাষ্পকে সঙ্গী করে পাহাড়ের দিক থেকে ছুটে আসছে হিমেল হাওয়া। এমন দিনে বিছানার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কোথায় চলেছে প্রীতি? ছুটি নিয়ে কলকাতায় গিয়েছিল ওরা জুন মাসের মাঝামাঝি। সেখানেই প্রথম অরিনের মনে সন্দেহের বীজটা প্রথিত হয়। প্রীতির সাথে বিয়ের সময় থেকেই অরিন জানত সুদীপ আর প্রীতি খুব ছোটবেলার বন্ধু। খুব ভালো বন্ধুত্ব ওদের মধ্যে। অরিন খোলা মনেই নিয়েছিল ওদের সম্পর্কটা। প্রায় 1.5 বছর হতে চলল ওদের বিয়ে হয়েছে। বিয়ের 15 দিনের মধ্যেই অরিন প্রীতিকে নিয়ে এখানে ওর কর্মস্থলে চলে এসেছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল। আর 5টা সদ্য বিবাহিত দম্পতির মতো ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছিল তাদের সম্পর্ক। অরিন তো এবার 2 থেকে 3 হবার কথাও ভাবছিল, কিন্তু এবার কলকাতায় যাবার পর থেকেই অরিন বুঝতে পারছিল কোথাও একটা তাদের এই ছন্দময় জীবনের সুর কাটছে। প্রীতি কিছু গোপন করছে তার কাছ থেকে। ফিস ফিস করে ফোনে কথা, তার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, জিজ্ঞাসা করলে অদ্ভুত সব বাহানা দিচ্ছিল। আর এবারের কলকাতা যাওয়া তো প্রীতির জিদেই। 21 তারিখ হসপিটালে নতুন ডাক্তার যোগ দিতেই প্রীতি কলকাতা যাওয়ার জন্য নাছোড় বান্দা হয়ে উঠল। অরিন অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে ডাক্তার ঝা একদম সদ্য পাশ করা ছেলে। তাকে নিয়ে ডাক্তার রায় হসপিটাল চালাতে খুব অসুবিধার সম্মুখীন হবেন। এখানকার হসপিটালটা এমনি খুব ছোট, বেশি স্টাফও নেই। তাছাড়া হসপিটালের সব থেকে বড় ভরসা বর্ষিয়ান সিস্টার সিরিলের আকস্মিক মৃত্যু ঘটল। কিন্তু তারপরও প্রীতি ওর জিদ থেকে এক চুল নড়ল না। শেষে কান্নাকাটি শুরু করে অরিনকে ছুটি নিতে বাধ্য করল। আজ সকালেই ফিরেছে ওরা। অরিন নিশ্চিত সুদীপও এখানে এসেছে, কারণ প্রীতির এই আকস্মিক পরিবর্তনের কারণ অনুসন্ধান করে দেখতে গিয়ে অরিন আবিষ্কার করেছে প্রীতি গোপনে সুদীপের সাথে দেখা করছে। অথচ এর আগেও কলকাতায় গেলে ওরা দুজনে মিলে সুদীপের সাথে দেখা করেছে। সুদীপ ওদের বাড়িতে এসেছে কিংবা প্রীতির বাপের বাড়িতে সকলে মিলে আড্ডা দিয়েছে। তাহলে এখন কেন এই লুকোচুরি? ওদের ফিরে আসার 2 দিন আগে অরিন খবর পায় সুদীপ কলকাতার বাইরে কোথাও গেছে। অরিন আজ নিশ্চিত হয়ে গেল যে সুদীপ এখানেই এসেছে, কারণ শহরে পরপর অস্বাভাবিক মৃত্যু ঘটছে। এই পরিস্থিতিতে প্রীতি এত রাতে গোপনে বাড়ির বাইরে বেরোলো কিসের টানে? অরিনের চোখ দুটো আজকের আবহাওয়ার মতোই ঝাপসা হয়ে এলো। দেখে শুনে বিয়ে হলেও সে প্রীতিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে।
কিন্তু প্রীতি তার ভালোবাসার এই মূল্য দেবে সে স্বপ্নেও ভাবেনি। প্রীতি চলার গতি বাড়িয়ে দিয়েছে, যেন ভীষণ তাড়া ওর। অরিন ওর গতি দ্রুত করল। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে কবরখানার মাঠে গোড়ালি ডোবা জল ছাপিয়ে প্রীতি এগিয়ে চলল। বুকটা এত জোরে ঠিপ ঠিপ করছে যে নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। সারি সারি কবরের নিচে ঘুমিয়ে আছে পরপারের যাত্রীরা। প্রীতির মনে হলো ওরা যেন এক্ষুনি উঠে আসবে। আকাশে মেঘ কুরকুর করছে, নিকষ কালো অন্ধকারের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। প্রীতির হঠাৎ খুব কান্না পেয়ে গেল। আমি এখানে, শুনতে পেল সুদীপের কণ্ঠস্বর। হাতের টর্চটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই কাছেই সুদীপকে দেখতে পেল। বুকটা এবার একটু হালকা লাগছে প্রীতির। সুদীপ ওর কাছে এগিয়ে এলো। চল। এগোতে গিয়ে জলের মধ্যে প্রীতি ভারসাম্য হারিয়ে ফেলতেই সুদীপ ওকে ধরে ফেলল। বাহ 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 প্রীতি, তুমি পারলে আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করতে? কেন প্রীতি, কেন করলে? আমার ভালোবাসায় তো কোনো ফাঁক ছিল না। তুমি যদি ওকেই ভালোবাসতে তো ওকেই বিয়ে করতে পারতে। অরিন খুব সাবধানে, খুব সন্তর্পণে প্রীতিকে অনুসরণ করে এখানে পৌঁছে গেছে। প্রীতি একটু বুঝতে পারেনি। তুমি এখানে? কাঁপা কাঁপা গলায় বলল প্রীতি। অরিনকে দেখে তার মুখটা সাদা বিবর্ণ হয়ে গেছে। তার দু চোখে বিস্ময়ের আড়ালে ভয়ও কি দিচ্ছে। অরিন্দা, তুমি ভুল বুঝছো আমাদের। আমি তোমার সাথে কথা বলছি না। আই এম টকিং উইথ মাই ওয়াইফ। ফুঁসে ওঠে অরিন। প্রীতির কানে যেন কোনো কিছুই ঢুকছে না। সে এক দৃষ্টে অরিনকে দেখছে। দূরে রাস্তার আলোটা ক্রমশ আবছা হয়ে এখানে পড়েছে। সেই প্রায় অন্ধকারের মধ্যেও অরিনের মুখটা যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রীতি হঠাৎ করে অরিনের কাছে ছুটে এসে দুহাতে ওর মুখটা ধরে কেঁদে ফেলল। তুমি এখানে এলে কেন? ও তোমাকে মেরে ফেলবে। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি কাজ শেষ করেই আসছি। হতবম্ব অরিন প্রীতির কথা কিছুই বুঝে উঠতে পারছে না। নিজের রেডিয়াম লাগানো ঘড়িতে সময় দেখে উদ্বিগ্ন সুদীপ বলে উঠল, 12টা বাজতে চললো, বৃত্তি তাড়াতাড়ি চল। আর অরিন্দা, তুমি বাড়ি গিয়ে চটপট দরজা জানলা সব বন্ধ করে দাও। যাও, আমরা ফিরে গিয়ে সবটা বলবো তোমায়। আর অরিন্দা, প্লিজ এই কথাটা শোনো আমার। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তাড়াতাড়ি চল বৃত্তি, সময় নেই আর। ওরা চলে যাওয়ার উদ্যোগ করতেই অরিন প্রীতির হাতটা টেনে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো তোমরা? আমাকে খুলে বলো সব, না হলে তোমায় আমি কোথাও যেতে দেবো না। বললে তো তুমি বিশ্বাস করবে না। অসহায় কণ্ঠে বলে ওঠে প্রীতি। না, আমি শুনতে চাই। কে আমাকে মারবে? গ্যাংস্টার পিটার ডিসোজার পিশাচ। আর ইউ ম্যাড? জানতাম তুমি এটাই বলবে। ভেবে দেখো তো কারা কারা খুন হয়েছে। ইন্সপেক্টর রাও যে পিটারকে গুলি করেছিল, টিটু তার সঙ্গেই ছিল। পিটারের দলের বিশ্বাসঘাতক কদম যে পিটারকে ধরিয়ে দিয়েছিল। পুলিশের সোর্স জাকিয়া যে পিটারের বিরুদ্ধে ইনফরমেশন জোগাড় করেছিল। সব শেষে সিরিল আন্টি। তুমি বলেছিলে সেই বৃষ্টির রাতে হসপিটালে শুধু তুমি আর সিরিল আন্টি ছিলে যখন গুলিবিদ্ধ পিটারকে আনা হয়। তোমার কাছেই শোনা পিটারের বউ রেবেকার অভিযোগ ছিল পুলিশের নির্দেশে তোমরা পিটারকে না বাঁচিয়ে মেরে ফেলেছ। রেবেকা যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে রীতিমতো চর্চা করে সেটা এই শহরের সবাই কম বেশি জানে। প্রতিটা খুন কিভাবে হয়েছে ভেবে দেখো। দে আর ব্রুটালি মার্ডার্ড। সিরিল আন্টির মৃত্যুর খবরটা পাওয়ার পরে আমি প্রবাদ করি
5 দিন অন্তর খুনগুলো হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম এরপর তোমার পালা, তাই জোর করে কলকাতা পালিয়ে গেলাম তোমাকে নিয়ে। তুমি বা তোমার বাবা মা কেউ এসবে বিশ্বাস করো না ভালোভাবেই জানতাম, তাই আমার একমাত্র ভরসা ছিল সুদীপ। ওদের কথাবার্তার মাঝে কখন যে ঘড়ির কাঁটা 3টে পরস্পরকে জড়িয়ে ধরে 12টার ঘরে শুয়েছে ওরা খেয়াল করেনি। কবরস্থানের মাটিতে মৃদু কম্পন অনুভব করে ওরা সচকিত হলো। বৃত্তি, ওই দেখ, ওই দেখ। শোনা গেল সুদীপের আতঙ্কিত গলা। সুদীপের অঙ্গুলি নির্দেশ অনুসরণ করে ওরা দেখল সমাধির ভেতর থেকে একটা অপার্থিব আওয়াজ ভেসে আসছে। তার পাশে স্কার্ট ব্লাউজ পরে এক মহিলা দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু মন্ত্রোচ্চারণ শুরু করেছেন। সমাধি ফলকের লেখাগুলো অন্ধকারে পড়া যাচ্ছে না, না হলে ওরা দেখতে পেত লেখা আছে পিটার ডিসোজা, জন্ম 3রা জানুয়ারি 1972, মৃত্যু 4 জুন 2018। সমাধিটা 2 ফাঁক হয়ে গেল। ভেতর থেকে ধীরে ধীরে মৃত্যুর ওপার থেকে মাথা তুলে দাঁড়ালো পিটার ডিসোজার কবরস্থ দেহটা। সারা শরীর থেকে কালো কালো পোকা ঝরে পড়ছে। ডক্টর, ইউ আর ফিনিশড। তুমি নিজেই চলে এলে কানে ধরা দিতে। কলকাতা পালিয়ে বাঁচবে ভেবেছিলে? রেবেকার মুখে ক্রূর হাসি, চোখে প্রতিশোধের আগুন। বৃতি চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে রেবেকার হাতের পিস্তল গর্জে উঠল। অরিন হুমড়ি খেয়ে পড়ে গেল কাদা জলের মধ্যে। পায়ে গুলি লেগেছে। ডক্টর, আমি তোমার বুকে গুলিটা করতে পারতাম অনায়াসে। আমি গ্যাংস্টারের ভুল, আমার নিশানা ব্যর্থ। বহু লোককে শুয়েছি আমি, কিন্তু আমি চাই পিটার নিজে তার মৃত্যুর প্রতিশোধ নিক। তুমি অনেক দিন বেশি বেঁচে গেলে। পিটারকে প্রতি রাতে জাগিয়ে তোলার মতো শক্তি আমার নেই বলে তুমি এখনো বেঁচে আছো। হিস হিসিয়ে বলল রেবেকা। বৃত্তি, তোমরা পালাও! না, তোমাকে ছেড়ে আমি যাব না। জলের মধ্যে বসেই অরিনকে আঁকড়ে ধরল প্রীতি। পিশাচরূপী পিটার ওদের একদম কাছাকাছি চলে এসেছে। একটা বিভৎস পচা গন্ধ ছড়িয়ে গেছে বাতাসে। সুদীপ অরিনকে টেনে হিঁচড়ে দাঁড় করালো, কিন্তু পালাবার পথ বন্ধ। ওদিকে রেবেকা দাঁড়িয়ে আছে উদ্যত পিস্তল হাতে। অরিন আশা ছেড়েই দিয়েছে। আজ এই শয়তানের হাতে তাদের পরাজয় নিশ্চিত। পিটারের সূচালো নখগুলো আস্তে আস্তে পড়ছে অরিনের গলায়। বৃতির চিৎকার আর রেবেকার অট্টহাসি হিমেল হাওয়ার সাথে মিলে মিশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। উপায়ন্তর না দেখে সুদীপ একটা ঘুষি চালালো পিটারের চোয়াল লক্ষ্য করে, কিন্তু বিধাতা বোধ হয় আজ অন্য পথ ধরেছেন। পিটার রক্তচক্ষু মেলে সুদীপকে দেখল। একটা অদৃশ্য শক্তি সুদীপকে প্রায় 10 হাত দূরে ছিটকে ফেলল। অরিনের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। চোখের সামনে অন্ধকার নামছে। পিটারের অপার্থিব চিৎকারে কেঁপে উঠল আকাশ বাতাস। অরিনের গলা ছেড়ে দিয়ে সে টলতে টলতে সরে গেল। সুদীপ ওর পকেট থেকে একটা শিশি বার করে কি যেন একটা তরল ছুঁড়ে দিয়েছে পিটারের গায়ে। এই মন্ত্রপুত জলটা 12টা বাজার আগেই পিটারের কবরে ছড়ানোর কথা ছিল, কিন্তু ঘটনার ঘনঘটায় বিস্মৃত হয়ে পড়েছিল। শয়তান, এভাবে ডক্টরকে বাঁচাবি ভেবেছিস? রেবেকা আবার মন্ত্রোচ্চারণ আরম্ভ করল। আস্তে আস্তে পিটার আবার পূর্ববৎ অবস্থায় ফিরে এসে পুনরায় অরিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। অরিনের গলা থেকে রক্তের সরু ধারা গড়িয়ে পড়ছে। ক্রমশ তার
অন্তিম ক্ষণ ঘনিয়ে আসছে। হাড় হিম করা একটা চিৎকার করে অরিনের গলা ছেড়ে দিয়ে পিটার পিছিয়ে গেল। বাতাস কেটে একটা রূপোর ছুরি এসে আমূল বিদ্ধ হয়েছে তার পিঠে। পর মুহূর্তেই একটা রূপোর বুলেট এসে আঘাত করলো তার বুকের বাম দিকে, ঠিক যেখানে জীবিত মানুষের হৃৎপিণ্ড থাকে। ফাদার জোসেফ আর ফাদার অ্যান্ড্রু ছুটে এসে অরিন, বৃতি আর সুদেবের হাতে 3টে মন্ত্রপুত ক্রুশ ধরিয়ে দিলেন। ফাদার, ইউ ক্যান ডু ইট। চিৎকার করে উঠল রেবেকা। সে আবার বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার আগেই পিশাচরূপী পিটারের শরীরে আগুন ধরে গেল। পিটারের শরীরে আগুন ধরার সাথে সাথেই রেবেকার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে লাগলো। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, মাটিতে শুয়ে ছটফট করতে লাগলো। পিটারের শরীরটা ভস্মীভূত হওয়ার সঙ্গে সঙ্গেই রেবেকার জীবনদীপও নিভে গেল। ফাদার জোসেফ ভেজা ছাতাটা বারান্দায় মেলে দিয়ে ভেতরে ঢুকলেন। সোফায় বসা অরিনের দিকে তাকিয়ে বললেন, ওয়েল মাই বয়, কেমন আছো এখন? আগে ভালো আছি, কালই হসপিটাল থেকে বাড়ি এলাম। জানি। আপনাকে আর ফাদার এন্দ্রুকে যে কি বলে ধন্যবাদ দেব। নো মাই বয়, ধন্যবাদ প্রাপ্য তোমার ওয়াইফ আর তোমার এই বন্ধুটির। বৃতির মনেই প্রথম সন্দেহ জাগে যে যারা খুন হচ্ছে তারা সকলেই পিটারের পুলিশের হাতে ধরা পড়া ও তার মৃত্যুর সঙ্গে যুক্ত। আর রেবেকা যে ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে এটা ও তোমাদের কাজের লোকের কাছ থেকে শুনেছিল। 2-2 4 করে ও আমার কাছে ছুটে যায়। আমারও একটু খোঁজ খবর করে মনে হয় বৃতির আশঙ্কাই সত্যি, কিন্তু এইসব বিষয়ে আমার সেরকম জ্ঞান নেই। আমি ওকে ফাদার অ্যান্ড্রুর কথা বলি। এদিকে হিসেব মতো সিরিলের খুন হওয়ার 5 দিন পরেই তোমার পালা। বৃতি বুদ্ধি করে তোমাকে নিয়ে কলকাতা চলে গেল। তুমি তো এসবে বিশ্বাস করতে না, তাই এখানে ফিরতেই সে কারণে বৃতি সুদীপের সাহায্যে ফাদার অ্যান্ড্রুর সাথে যোগাযোগ করে। সেদিন তুমি বৃতির পেছন পেছন কবরস্থানে পৌঁছে না গেলে এত সমস্যাই হতো না। ফাদার অ্যান্ড্রুর দেওয়া মন্ত্রপুত জল পিটারের কবরের ওপর যথাসময় ছড়িয়ে দিলে ওর শক্তি কমে যেত। উঠে আসার পর ও কাউকে আক্রমণ করার অবস্থায় থাকতো না, আর সহজেই ওকে শেষ করা যেত। এতটা বলে ফাদার থামলেন। অরিন চুপ করে রইল। এসবের কিছুটা সে বৃতির মুখে শুনেছে, আর ততই মরমে মরে গেছে। বৃতি আর সুদীপকে সে কি না কি বলেছে সেদিন। যদিও ওরা তাকে ক্ষমা করে দিয়েছে, তাও একটা অপরাধ বোধ কাজ করছে অরিনের মধ্যে। কিন্তু ফাদার, রেবেকার কি হলো? খাবারের ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে বৃতি বলল, আমারও একই প্রশ্ন। মাই চাইল্ড, এখানেই শুভ আর অশুভর পার্থক্য। শুভ শক্তির চর্চায় তোমার ক্ষতি কোনোদিনও হবে না, কিন্তু অশুভ শক্তির চর্চায় তোমার নিজেরই ক্ষতি হবে। যেমন হলো রেবেকার। ওর ক্ষমতা যেই ব্যর্থ হলো, অমনি সেই ক্ষমতার ভারেই ও নিঃশেষ হয়ে গেল। জানালা দিয়ে রোদ এসে ঘরের মেঝেতে আলপনা আঁকছে। দুর্যোগ থেমে পাহাড়ের কোলে আজ নতুন সূর্য। গভীর রাতের আগন্তুকের আতঙ্ক কাটিয়ে শহর আবার প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে। শেষ হলো আজকের গল্প। আবার আসবো আমরা পরের সপ্তাহে এরকম সুন্দর সুন্দর গল্পের দ্বারা। ততদিন